কেন 2026 সালের মধ্যে আপনার নিউজিল্যান্ড যাওয়া উচিত? আজকে এই বিষয়ে কথা বলবো। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ইনবক্স করেন, কমেন্ট করেন, নিউজিল্যান্ড যেতে কত টাকা লাগবে, কত সময় লাগবে, কেন যাবে, কি কি ফ্যাসিলিটি পাবে, পরিবার নিয়ে যেতে পারবে কিনা, ওয়ার্ক ভিসায় কত ঘন্টা কাজ করতে হবে, কত টাকা বেতন পাবে, এভরিথিং আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আসি, কেন নিউজিল্যান্ড সরকার আপনাকে নিবে? আপনাকে নিবে আনস্কিল ক্যাটাগরিতে, যেটাকে বলা হয় AEWV, অর্থাৎ অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা। এটা সংক্ষিপ্ত AEWV হিসেবে বলা হচ্ছে। তো আনস্কিল ক্যাটাগরিতে ধরেন, আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, এখানে কাজের ফ্যাক্টরগুলো আছে হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার, ডেইরি ফার্ম। অর্থাৎ এই যে আপনার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আমরা যে গরুর দুধের প্যাকেটজাত যে পাউডারটা খেয়ে থাকি, সারা বিশ্ব খেয়ে থাকে, তো এই গরুর দুধের পাউডারটা যেখানে প্রোডাকশন হয়, যে দুধ থেকে প্রোডাকশন হয়, এই ডেইরি ফার্মগুলোতে কাজ। তারপর আছে আপনার এগ্রিকালচার ধরেন আপেল বাগান, মালটা বাগান আছে, হোটেল, রেস্টুরেন্ট চেইন, এগুলো। তো দেখেন, আপনি ধরেন মাস্টার্স কমপ্লিট করেছি, তো কমপ্লিট করার পরে আমরা সাধারণত একটা ডেস্ক জব খুঁজি। ডেস্ক জব খোঁজার কারণ হলো আমাদের পড়াশোনা এবং এক্সপেরিয়েন্সের কারণে আমরা যে একটা এক্সপেকটেশন নিয়ে রাখি, সে এক্সপেকটেশনের জায়গা থেকেই আমাদের এই জবগুলো আমরা খুঁজে থাকি। তো একইভাবে যদি মাস্টার্স কমপ্লিট করার পরে আমাকে যদি কেউ ক্লিনিং টাইপের জব দেয়, কেউ ডেইরি ফার্মে কাজ দেয়, আমরা তো এগুলা করতে চাইবো না। চাইবো? সাধারণত চাওয়ার কথা না। উদ্যোক্তা হলে সেটা ভিন্ন হিসাব। তো একইভাবে নিউজিল্যান্ডের মধ্যে যে সমস্ত নাগরিকগুলো আছে, যে নাগরিকগুলো আছেন, যারা উচ্চ বেতনে কাজ করতে আগ্রহী, তো তারা এই সমস্ত লোয়ার ক্যাটাগরির জবগুলো করতে আগ্রহী না। মানে যে সমস্ত জায়গাতে আপনার বেতন কম, তো বেতন কম হওয়ার কারণে তারা নিউজিল্যান্ড সরকার অন্যান্য দেশ থেকে লোকজন হায়ার করার চেষ্টা করতেছে বা হায়ার করবে, কারণ ওই সেক্টরগুলোতে কাজের সুযোগ অনেকগুলো আছে। তো এই জন্য আমাকে আনস্কিল ক্যাটাগরিতে ডেইরি ফার্ম ওয়ার্কার হিসেবে, ডেইরি ফার্ম হার্ড ম্যানেজার পজিশনে, ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আমাদেরকে অ্যাপয়েন্ট করতেছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে খরচের পরিমাণ বা বেতনের পরিমাণ যদি বলা হয়, ধরেন আপনি গেলেন 2 বছর থাকলেন, যে কোম্পানিতে আপনি আছেন সে 2 বছর থাকার পরে আপনাকে কোম্পানি এনওসি দিবে। তো 2 বছর আপনার যদি প্রতি ঘন্টায় বেতন যদি $33 থাকে মিনিমাম, তাহলে আপনি পিআরের জন্য এলিজিবল এবং পরিবার নিয়ে ওখানে থাকতে পারবেন। এটা একটা $33টা হচ্ছে মেন শর্ত। পাশাপাশি আরো কিছু গ্রেডিং সিস্টেম আছে, পয়েন্ট ভিত্তিক, সেটা আপনার কাজ, ব্যাংকে লেনদেন, এই সমস্ত বিষয়গুলোর উপর আছে। পাশাপাশি 2 বছর পরে যখন আপনার পিআর রেসিডেন্সিয়াল কার্ড আসবে, এর পরবর্তী 2 বছর অর্থাৎ টোটাল 4 বছরের মধ্যে আপনার পিআর পার্মানেন্ট রেসিডেন্ট, এবং 5 বছরের মধ্যে আপনার পাসপোর্ট, যেটা অন্য কোনো দেশ এই মুহূর্তে এত অল্প সময়ে পাসপোর্ট দেওয়ার জন্য দেয় না। মানে পাসপোর্ট দেওয়া মানে সিটিজেনশিপ দেওয়া, মানে আপনি দ্বৈত নাগরিকত্ব পাবেন, বাংলাদেশ, নিউজিল্যান্ড। তো বাংলাদেশের পাসপোর্ট এখন দেখিয়ে তো লাভ নাই, যে অনেকগুলো কান্ট্রিতে আমরা দেখেছি। নাদির অন দা গোতে ও দেখিয়েছে, ও যখন বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছিল, পাসপোর্টগুলো যখন দেখাচ্ছিল, তখন এই পাসপোর্টগুলো দেখানোর, আমাদের বাংলাদেশি পাসপোর্ট দেখানোর ফলে রিজেকশন আসছে। তো আপনার যখন নিউজিল্যান্ডের পাসপোর্ট থাকবে, আপনার তখন বাংলাদেশি পাসপোর্ট দেখাইতে হবে না। আপনি ওই পাসপোর্ট দিয়ে অস্ট্রেলিয়া থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনার এন্ট্রি পয়েন্ট থাকবে ভিসা সাপেক্ষে। তো এটা তো গেল একটা পার্সপেক্টিভ। তারপর সেকেন্ড পার্সপেক্টিভ যদি আপনি বলি, আপনার ছেলে মেয়েদের পড়াশোনা, তাদেরকে স্বাস্থ্য, ভালো একটা পরিবেশ। তো নিউজিল্যান্ডকে বলা হয় আপনার সেফ হ্যাভেন, যেখানে কোনো মারামারি, রাহাজানি এরকম নাই, একদম নিরাপদ, নিশ্চিন্তে। আমাদের এখানে তো দিন বলেন, রাত বলেন, মানে ঘরে বলেন, বাইরে বলেন, মানে কোনো জায়গাতে নিরাপত্তা নাই, নিশ্চিন্তে নাই। গতকালে আমি মেট্রো রেল উঠছি, মেট্রো রেল আমার চোখের সামনে এক ভদ্রলোকের হাত থেকে বা পকেট থেকে
হাত থেকে না, পকেট থেকে তার আইফোন মোবাইলটা নিয়ে গেছে মেট্রো রেলের মধ্যে, যেখানে সিসি ক্যামেরা সার্বক্ষণিক আছে, যেখানে অনেকগুলো মানুষের যাতায়াত আছে এর মধ্যে। তো ওই মানুষটা কষ্ট পাইছে অনেক, মানে অনেক বেশি। একটা মোবাইল হারিয়ে যাওয়া মানে শুধু মোবাইল হারিয়ে যাওয়া না, এই মোবাইলের মধ্যে তার অনেকগুলো স্মৃতি, অনেকগুলো মেমোরি, তার পরিবারের, তার অনেকগুলো সিগনিফিক্যান্ট ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্ট বলেন, পারিবারিক অনেক কিছু থাকে যেগুলো রিকভারি করা যায় না। মোবাইল ফোন হয়তো রিকভারি করা যাবে, সাময়িক ক্ষতিগ্রস্ত হলো, বাট ওই যে ডকুমেন্ট গুলো, এগুলো তো রিকভারি সম্ভব হয় না। তো এই জন্য কোথাও আসলে ওই নিরাপত্তার জায়গাটা আসলে কোথাও বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট এরকম নাই বললেই চলে। তো এই জন্য আমরা মরিয়া হয়ে আছি দেশের বিভিন্ন জায়গাতে শিফট করতে, দেশের বাইরে গিয়ে সেটেল হতে, কেরিয়ার করতে। তো আর এই জায়গাতেই মোটামুটি আমি কাজ করতেছি, আমার এক্সপার্টাইজের জায়গা থেকে আমি হেল্প করার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি আপনাকে বেটার একটা কেরিয়ার যেন আপনি করতে পারেন, আপনার পরিবারের মুখে যেন হাসি ফোটে, অন্তর থেকে যেন দোয়া আসে। তো অনেকেই আবার এটা আমাকে জিজ্ঞেস করছেন, কেন আপনি যাচ্ছেন না? আমি কেন যাচ্ছি না নিউজিল্যান্ডে? তো এটা হচ্ছে এক একজনের পার্সোনাল ব্যাপার। কেউ দেশে কমফোর্ট ফিল করেন, কেউ দেশের বাইরে কমফোর্ট ফিল করেন। তো মেইন ব্যাপার হলো আমাদের মতো উদ্যোক্তা, বা বিশেষ করে আমার মতো উদ্যোক্তার মেইন কাজ হলো কি প্রবলেম সলভ করা। তো বাংলাদেশ এমন একটা কিউট কান্ট্রি যেখানে প্রবলেমের মানে ফ্যাক্টরি আর কি, এইটা হচ্ছে প্রবলেমের ফ্যাক্টরি। তো এইখানে থাকলেই আপনার উদ্যোক্তা জীবনটা আরো সহজ হবে, আরো সুন্দর হবে। অর্থাৎ প্রবলেমগুলোকে যখন আপনি সলভ করার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করা যাবে, আরো সুন্দর করা যাবে। এই প্রবলেম থেকেই মূলত উদ্যোক্তা জীবনটাই শুরু আর কি। তো একটা স্টেটমেন্ট আছে এভাবে, এটা বলে শেষ করছি। দ্য লাইফ অফ ইউর সাইজ ইজ দ্য প্রবলেম ইউ আর ডিলিং উইথ। অর্থাৎ আপনার জীবনটা কত বড় সেটা নির্ভর করতেছে আপনি কতটুকু প্রবলেম ডিল করতেছেন তার উপর। তো ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আস্থা ইমিগ্রেশন কনসালটেন্সির সাথে থাকবেন সবাই। আপনাদের সুস্থতা কামনা করছি। আমি আলাউদ্দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।